আমার এই চ্যানেলের সমস্ত দর্শক, বিশেষ করে ছাত্রছাত্রী এবং অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনরের বাংলা সিলেবাসের উপর আলোচনা চলছে। তার মূল বিষয়টি হলো ছন্দ। এই ছন্দ সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই ছন্দের যে প্রাথমিক যে একক তাকে আমাদের বুঝে নিতে হয়। এটাকে বলা হয় ফনেটিক্স বা ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বের প্রধান হলো ধ্বনি। ধ্বনি শব্দটির তিনটি স্পেলিং আছে: ধ দন্তন্বয় দীর্ঘই ধ্বনি, ধ মূর্ধন্যয় হ্রস্বই ধ্বনি আর ধয়ে ব দন্তন্বয় হ্রস্বই ধ্বনি। এখানে শেষেরটি ধয়ে ব দন্তন্বয় হ্রস্বই ধ্বনি। ধ্বনি মানে আওয়াজ। ধ্বনি কাকে বলে? ধ্বনি হলো কোনো আওয়াজ, কিন্তু ছন্দের ক্ষেত্রে ধ্বনি আমরা তাকেই বলবো যখন মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত অর্থবহ যে শব্দ তাকে আমরা ধ্বনি বলি। এই ধ্বনি বিষয়টি আলোচনার পূর্বে ধ্বনিকে আমরা যেমন সংজ্ঞায়িত করি, তেমনি ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগও করা হয়। প্রথমেই যদি ধ্বনি সম্পর্কে বলি, তাহলে একটি হচ্ছে বাকধ্বনি আর অপরটি হচ্ছে আমাদের চারপাশে প্রকৃতির যে সমস্ত শব্দ, যেমন পাখার আওয়াজ, পাখির কলরব, কলকারখানার আওয়াজ, যানবাহনের আওয়াজ, এগুলোও ধ্বনি। কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো বাকধ্বনি বা মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি। এই ধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হয়। এই দুই ভাগে ধ্বনিকে বলা হয়, প্রথম ভাগটাকে বলা হয় স্বরধ্বনি এবং দ্বিতীয়টির নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই স্বরধ্বনি বলতে আমরা কাকে বলি? অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে স্বর এর প্রাধান্য থাকে এবং যেখানে উচ্চারণের ক্ষেত্রে অন্য কোনো ধ্বনির সহযোগিতার প্রয়োজন হয় না। আর অন্য ধ্বনিটি হলো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি হলো যে ধ্বনি মধ্যে একটি স্বর ধ্বনি থাকে, কিন্তু এই ধ্বনি উচ্চারণ করতে গেলে কিন্তু অন্য ধ্বনির সহযোগিতা লাগে। এছাড়াও স্বরধ্বনি উচ্চারণের সময় কম লাগে, ব্যঞ্জন ধ্বনির সময় লাগে বেশি। এই যে ধ্বনি, এই ধ্বনিকে নিয়ে সাধারণত তিনটে ভাগেও আমরা ভাগ করতে পারি। যেমন ধ্বনিগুলি কোথা থেকে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ ধ্বনির উৎস। দুই হচ্ছে ধ্বনির হচ্ছে গিয়ে তার উপাদান এবং প্রকৃতি। আর তিন নম্বর হচ্ছে উচ্চারণের সময় বা সময়ের প্রকৃতি। এই তিনভাবে আমরা ধ্বনিকে বিচার করি। আমরা প্রথমেই যদি উচ্চারণগতভাবে বলি, তাহলে আমরা অন্তত প্রাথমিক স্তরে যদি নাও থাকে, যখন আমরা নবম শ্রেণীতে পাঠ করেছি, আমাদের যে পশ্চিমবঙ্গ যে মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস, সেখানে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তনের যে চ্যাপ্টারটি রয়েছে, সেখান থেকেই আমরা ব্যুৎপত্তি লাভ করেছি যে ধ্বনির উচ্চারণগত স্থান। সেখানে দেখা গেছে যে ধ্বনিকে যে প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, সেগুলোকে বিশেষ করে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কি করা হয়েছে না, ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে বলা হয়েছে স্পর্শধ্বনি
অর্থাৎ জিহ্বা এবং মুখগহ্বর থেকে উচ্চারিত যে বাগধ্বনি, এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে কোনো না কোনো আমাদের বাকযন্ত্রের সেটা কি করে, স্পর্শ করে। যেমন 25টি ব্যঞ্জনের মধ্যে ক থেকে ম পর্যন্ত, সেগুলিকে যদি আমরা পর্ব বা বর্গরূপে আমরা মনে করতে পারি, সেখানে বর্গ বলা হয়েছে, সে বর্গগুলোর নাম ছিল ক, চ, ট, ত, প। এই ক, চ, ট, ত, প এগুলি হলো কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। অর্থাৎ এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠের দ্বারা এই ধ্বনিগুলি প্রভাবিত হয় বা এই অংশগুলিকে স্পর্শ করে। এর আগে যেটা বিভাজন করা হয় সেটা হচ্ছে এই ধ্বনিগুলোকে প্রথমে বলা হলো স্পর্শবর্ণ বা স্পর্শধ্বনি, দ্বিতীয়টাকে বলা হচ্ছে অন্তস্থ, অর্থাৎ যেগুলো মধ্যবর্তী থাকে। এই অন্তস্থ বুঝতে গেলে পরের অংশটিকে আগে জেনে নিতে হবে, সেটির নাম হচ্ছে ঊষ্মধ্বনি। অর্থাৎ স্পর্শধ্বনি এবং ঊষ্মধ্বনির মধ্যবর্তী অবস্থায় যেগুলো অবস্থান করে তাকে বলা হয় অন্তস্থধ্বনি। অর্থাৎ স্পর্শ 25 ম পর্যন্ত, তারপর অন্তর্য, র, ল, ব এগুলো হচ্ছে অন্তস্থধ্বনি। আর এর পরবর্তীকালে হচ্ছে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এই যে ফোনেটিক্স, এটা বোঝার জন্য ঊষ্ম বর্ণের ক্ষেত্রে খুবই সহজেই আমরা এটা পরীক্ষা করে নিতে পারি। সেটি হলো আমাদের এই বর্ণগুলি বা এই ধ্বনিগুলি উচ্চারণের সময় আমরা যদি হাতের তালুটি মুখের সামনে রাখি, তাহলে দেখব যে গরম বাতাস এসে আমাদের তালুতে লাগছে। যেমন তালবস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, হ। তাহলে এগুলো হলো গিয়ে ঊষ্মধ্বনি। আর সর্বশেষ যে ধ্বনিটি রয়েছে তাকে বলা হচ্ছে অযোগবাহু, অর্থাৎ যারা নিজেরা একাকী কোথাও প্রয়োগ করতে পারে না, যেমন বিসর্গ, খণ্ডেত্ব, অনুস্বং, এগুলো হচ্ছে গিয়ে প্রধানত অযোগবাহু। এই ঘটনাটি ছন্দের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। ছন্দে এই যে কোথা থেকে ধ্বনিটা উৎপাদিত হচ্ছে এইটা ছন্দের মধ্যে দরকার হয় না। ছন্দে যেটা দরকার হয় সেটি হলো গিয়ে প্রথমতই হচ্ছে গিয়ে গঠন প্রকৃতি, অর্থাৎ একটা ধ্বনির গঠন প্রকৃতি। আমরা ধ্বনি বলতে বলতে এই বর্ণ চলে আসে, কথাটা মাঝে মাঝেই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আসলে ধ্বনির কোনো লিখিত রূপ নেই, কিন্তু ধ্বনিকে লিখিত রূপ দেওয়া হয় বর্ণের মাধ্যমে। এই বর্ণগুলোকে আমরা ধ্বনির প্রতিরূপ বলে মনে করি। তা এই যে গঠন প্রকৃতি বা উপাদান, তাকে আমরা দুভাগে ভাগ করি ধ্বনিকে। প্রথম ভাগটার নাম হচ্ছে স্বরধ্বনি, দ্বিতীয়টির নাম হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এই স্বরধ্বনিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কি কি? অ, আ, হস্র, ই, হস্র, এ, আ এবং ও। আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে ঐকার আর ঔকার, এছাড়াও আরও 25টি। অন্যদিকে ব্যঞ্জনধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হয়, সেই প্রথমটিকে বলা হয় মৌলিক ব্যঞ্জন আর দ্বিতীয়টিকে বলা হয় যুক্ত ব্যঞ্জন। এখন মৌলিক ব্যঞ্জন আর যুক্ত ব্যঞ্জন এ বিষয়েও দ্বাদশ শ্রেণীতে রীতিমতো আলোচনা হয়েছে। বিশেষ করে আমরা একটি শব্দ প্রায় ব্যবহার হতো, একটি প্রশ্ন আসতো আমাদের যে খণ্ডধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনির অপর নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। সেখানে ধ্বনিকে বিশ্লেষণ করা হয়েছে এইভাবে, প্রথমত ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনি তত্ত্ব। ধ্বনি বিজ্ঞানের মধ্যে আছে কি কি? উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত, শ্রুতিগত বিশ্লেষণ। অন্যদিকে ধ্বনিতত্ত্বে রয়েছে নির্দিষ্ট ভাষায় ধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ।
সেখানে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি এই যে দুটো ভাগ, এটা হচ্ছে গিয়ে ওই প্রথম ধ্বনির যে অংশকে আমরা ভাগ করলাম, অর্থাৎ ধ্বনির উপাদানগত বা গঠন প্রকৃতিগত যে ভাগ, সেখানে বাক ধ্বনিকে প্রধানত দুভাগে ভাগ করা হচ্ছে, বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি। আর এই বিভাজ্য ধ্বনির দুটি মূল অংশ হলো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। অবিভাজ্য ধ্বনির মধ্যে কি কি পড়ছে? দৈঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি এবং সুর তরঙ্গ। আর বিভাজ্য ধ্বনির মধ্যে যেগুলো আসছে তারই বিস্তারিত আলোচনা আমাদের লাগবে এই ছন্দ প্রকরণে। ছন্দের যে প্রকরণ, সেই প্রকরণের ধ্বনির থেকে আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা উচ্চারণগত। সেই উচ্চারণগতর মধ্যে দিয়ে আবার কী ভাগ হচ্ছে? স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি প্রথমেই হলো, এটা বেসিক্যালি দুটোই ভাগ হয়। এবার স্বরধ্বনিকে ভাগ করা হচ্ছে কীভাবে না, সময়ের দিক দিয়ে তিন ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম ভাগটির নাম হচ্ছে হ্রস্বস্বর, দ্বিতীয় ভাগটির নাম দীর্ঘস্বর, আর তৃতীয়টার নাম হচ্ছে প্লুতস্বর। আমরা সকলেই জানি বাংলা যে স্বরবর্ণ আছে, সেই স্বরবর্ণের মধ্যে অ, হস্যই, হস্যু এবং ও, এরা হচ্ছে হ্রস্বস্বর। হ্রস্ব মানে কম সময় লাগে, কম। হ্রস্ব মানে কম। এরপর আসছে বেশি সময় লাগে, যেমন হচ্ছে আ, দীর্ঘ ই এবং দীর্ঘ উ। আর প্লুতস্বর কি? হ্রস্বস্বর দীর্ঘস্বরের চেয়ে বেশি, আরও বেশি সময় যেখানে লাগে তাকে প্লুতস্বর বলে। যেমন এ, ও, ও ভাই মাঝি, যদু হে, এইগুলোকে বলা হয় প্লুতস্বর। অন্যদিকে ব্যঞ্জন ধ্বনিকে যদি আমরা এই উচ্চারণের সময় অনুসারে ভাগ করি, তাহলে সেখানেও দুটো ভাগ হয়, একক ব্যঞ্জন এবং যুক্ত ব্যঞ্জন। ছন্দের যে মৌলিক উপকরণ হলো ধ্বনি। তা ছন্দের মৌলিক উপকরণ ধ্বনি, প্রথমেই বলেছি প্রাথমিক বিষয়। ধ্বনিকে আমরা তিন ভাগে ভাগ করে দেখালাম। ছন্দের ক্ষেত্রে দরকার হচ্ছে তাহলে গঠন প্রকৃতি অনুযায়ী বা উপাদান অনুযায়ী ধ্বনি, আর একটা হচ্ছে উচ্চারণের সময় অনুযায়ী একটা ধ্বনি। কবিতার আবৃত্তি বা উচ্চারণে তার যে শ্রুত রূপ কানের কাছে ধরা পড়ে, তার ধ্বনির পরিমাপ, অর্থাৎ সেই ধ্বনির প্রকৃতিগত অঙ্গ বহুত্ব, অঙ্গ সংহতি ও অঙ্গ সংহতি, এই তিনটি লক্ষণের উপরেই বাংলা ছন্দ নির্ভর করে। অঙ্গ বহুত্ব বলতে বোঝায় উচ্চারণে ঝোঁক বা স্পন্দন। ফলে ধ্বনিতরঙ্গের যে একাধিকতা সৃষ্টি হয় তাকে বলে অঙ্গ বহুত্ব। অঙ্গ সংহতি হল ধ্বনি প্রবাহের নির্দিষ্ট দৈর্ঘ্য বা মাপ, আর শেষটি হল অঙ্গ সংহতি, হল ধ্বনি তরঙ্গের সমূহের পারস্পরিক পরিমাপ সামঞ্জস্য। এবারে স্বরধ্বনি। স্বরধ্বনি হল মানুষের কণ্ঠোচ্চারিত হ্রস্বতম একটি ধ্বনি, খণ্ড বা একক। একে বিশ্লেষণ করা যায় না। বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা 12, কিন্তু স্বরধ্বনির সংখ্যা 12 নয়। ঋকার লিকারকে যুক্ত ব্যঞ্জন শ্রেণীতে রাখা হয়। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, যেমন অ, আ, ই, উ, ও, ঐ এবং এ। হ্রস্ব এবং দীর্ঘই একই ধ্বনি ই। ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কাকে বলবে? স্বরধ্বনির সাহায্য ছাড়া যে ধ্বনি উচ্চারিত হয় না এবং যে ধ্বনি উচ্চারণ করতে সময় বেশি লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 40, ক থেকে অন্তস্থ পর্যন্ত। এগুলি ছাড়াও খণ্ডেত্ব, অনুস্বং, বিসর্গ,
চন্দ্রবিন্দু, অন্য নির্ভর ব্যঞ্জন বর্ণও রয়েছে। এগুলোকে আমরা অনেক সময় এর আগে বললাম যে এগুলোকে বলা হয় অযোগ বাহু। ছন্দের এবার যে প্রথম যে বিভাজন সেটাকে আমরা বলি অক্ষর, বা তাকে আমরা বলি দল, বা তাকে আমরা বলি সিলেবেল। এই সিলেবেল, অক্ষর বা দল কাকে বলে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সুতরাং এটাকে ভালো করে মনে রাখতে হবে যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উৎপন্ন স্বরাশ্রিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ হলো অক্ষর বা দল। অর্থাৎ খুব সরলভাবে যদি আমরা বলি, সেটা হচ্ছে বাকযন্ত্র থেকে উচ্চারিত একটি শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে উচ্চারিত হয় তাকেই আমরা দল বলবো, অক্ষর বলবো, বা আমরা তাকে সিলেবেল বলবো। অর্থাৎ আমরা এতদিন বর্ণকে আমরা অক্ষর বলছিলাম, সেটি এবার বাদ যাচ্ছে। খুব মনে রাখতে হবে যে বর্ণ আর অক্ষর এক নয়। অক্ষর হলো একটা শব্দের যতটুকু অংশ বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত হয় তাকে আমরা বলছি অক্ষর। আর এতদিন ধ্বনি, বর্ণ, অক্ষর আমাদের কাছে ছিল সমার্থক। তাহলে বোঝা গেল যে ধ্বনি হলো গিয়ে একটি শাব্দিক বিষয় যেটি আমাদের কর্ণকুহরে প্রবেশ করে এবং যার কোনো লিখিত রূপ নাই। সেটাকেই যখন আমরা লিখিত রূপ দিচ্ছি তখন তাকে বর্ণ বলে। এবং আমরা এই ধ্বনি এবং বর্ণের সঙ্গে আমাদের যে প্রাথমিক শিক্ষার যে পর্যায় ছিল সেখানটাকে তিনটাকেই সমার্থক বলা হতো। কিন্তু যেহেতু আজকে বিএ মাইনরের দ্বিতীয় যে পর্যায় শুরু হয়েছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরবর্তী অংশে যে হয়েছে, আজকে যে ছন্দের বিষয়ে যে আলোচনা হচ্ছে সেখানে কিন্তু অক্ষর হচ্ছে সম্পূর্ণ ভিন্ন মাত্রার বিষয়। এটিও নবম শ্রেণীতে ছিল সিলেবাসের মধ্যে, মধ্যশিক্ষা পর্ষদের এই সূচিতে। তাকে আমরা বলতাম দল বিভাজন। এই দল, অক্ষর এবং সিলেবেল একে আমরা উদাহরণের সাহায্যে বোঝাতে পারি। আর এই দল একে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় রুদ্ধ দল, আর একটাকে বলা হয় মুক্ত দল। বা এরকম বলা যেতে পারে যে যদি স্বর বলে আমরা এটা উচ্চারণ করি তাহলে যৌগিক স্বর, আর একটা হচ্ছে মুক্ত স্বর। এই যৌগিক স্বরকে আমরা অনেক সময় বলি হলন্ত অক্ষর, এবং মৌলিকটাকে বলে আমরা স্বরান্ত অক্ষর। এই দল কিভাবে আমরা বিভাজন করব তার কিছু নমুনা দিয়ে আজকের এই ভিডিও আমরা শেষ করব। যেমন কলিকাতা। কলিকাতা এই শব্দটিকে আমাদের যে বাকযন্ত্র তার সরলতম যে উচ্চারণের যে সময়, যে পজ, সেটা এরকম হবে কলিকাতা। অর্থাৎ কলিকাতা এইখানে আছে চারটি দল আছে। ক উচ্চারণ হলেই অংশটি শ্বাসবায়ু পড়ছে, লি বললেও আমাদের ঝোঁক শেষ হচ্ছে, কা বললেও শেষ হচ্ছে, এবং তা বললেও শেষ হচ্ছে। অর্থাৎ এখানে আছে মোট চারটি দল। যদি বলি জোড়া সাঁকু, জোড়া সাঁকু, এখানেও চারটি দল আছে, জো রা সাঁকু, এখানেও চারটি দল। যদি আমরা বলি হাওড়া, হাউ রা, হাউ রা, অর্থাৎ এখানে দুটি দল আছে। প্রথমটি হচ্ছে হাউ, দ্বিতীয়টি হচ্ছে রা। এগুলোকে আমরা লিখবো কীভাবে? হাউ যুক্ত রা। তাহলে হাওড়া যদি দেয় তাকে যদি আমরা দল বিশ্লেষণ করি তাহলে লিখবো ধাউ যুক্ত রা, হাওড়া সমান দুটি। এবার যদি আমরা বলি বর্ধমান, বর্ধমান, বর্ধমান,
বরযুক্ত ধ যুক্ত মান, তাহলে এখানে তিনটি দল আছে বর্ধমান। আমরা যদি বলি এটা শিলিগুড়ি, শিলিগুড়ি, অর্থাৎ এখানে চারটে দল আছে, সি যুক্ত লি যুক্ত গু যুক্ত রি, শিলিগুড়ি। আমরা যদি বলি এটা 24 পরগনা, 24 পরগনা, তাহলে 24 পরগনা, তাহলে এখানে 5টি দল আছে। আমরা যদি বলি এটা হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়া। আমরা যদি এটা বলি মালদা, মালদা, তাহলে এখানে মাল যুক্ত দা, অর্থাৎ দুটো দল আছে। আমরা এটা যদি বলি পুরুলিয়া, পুরুলিয়া, অর্থাৎ 4টি আছে। আমরা যদি বলি এটা উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। আমরা যদি বলি দিল্লি, দিল্লি, দুটো, দিল্লি, দিল্লি। আমরা যদি বলি এটা কানপুর, কানপুর, অর্থাৎ দুটো। আমরা যদি বলি এটা লখনৌ, লখনৌ। আমরা যদি বলি এটা বিহার, বিহার। আমরা যদি বলি এটা ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। আমরা যদি এটা বলি গঙ্গাসাগর, গঙ্গাসাগর। আমরা যদি বলি এটা কপিলমুনি, কপিলমুনি। আমরা যদি বলি এটা পুরী, পুরী। আমরা যদি এটাকে বলি বেঙ্গালোর, বেঙ্গালোর। আমরা যদি বলি এটা তামিলনাড়ু, তামিলনাড়ু। আমরা যদি বলি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। সুতরাং এইভাবে আমরা দল বিশ্লেষণ করব এবং খুব সহজভাবেই মনে রাখতে হবে যে দল যখন আমরা বিশ্লেষণ করব, বিশেষ করে ছন্দের যখন আলোচনা হবে, তখন আমাদের সবথেকে যে অঙ্গটি, যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, তার মধ্যে যে অঙ্গটি সবথেকে বেশি পরিমাণ সজাগ থাকতে হয়, তার নাম হচ্ছে শ্রুতি যন্ত্র, অর্থাৎ কান, কর্ণকুহর। সেই কর্ণকুহর আমাদের কি বলছে সেটা দেখতে হবে। আর সঙ্গে সঙ্গে আমাদের যে শ্বাসবায়ু নাসিকা দিয়ে অথবা মুখ দিয়ে সহজেই যে আরও বেরিয়ে যেতে পারে, সেখানে কোনো চাপের সৃষ্টি করলে চলবে না। অর্থাৎ এইভাবে আমরা আজকে ধ্বনি, ধ্বনির যে উচ্চারণগত স্থান, তার যে ধ্বনির যে উপাদান, ধ্বনি উচ্চারণের যে সময়, এই 3টে বিষয় নিয়ে আলোচনা করলাম এবং সেখান থেকেই আমরা উঠে গেলাম ধ্বনির যে পরবর্তী পর্যায়, সেটাকে আমরা বললাম দল বা অক্ষর। অর্থাৎ একটা ধ্বনির সঙ্গে দলের পার্থক্য আছে। যেমন বাতাসা, এই শব্দটির যদি আমরা ধ্বনি বিশ্লেষণ করি, যেটা খুব নিচু শ্রেণীতে পড়ানো হতো, বলা হতো বর্ণ বিশ্লেষণ করো, সেখানে হচ্ছে বাতাসা, বাতাসা, কিন্তু এটা হলো দল। কিন্তু যদি আমরা তাকে ধ্বনি বিশ্লেষণ করি, তাহলে ব যুক্ত আ যুক্ত ত যুক্ত আ যুক্ত দন্তেস যুক্ত আ, বাতাসা। তাহলে এখানে 6টা ধ্বনি আছে, অর্থাৎ 6টা বর্ণ লাগছে। কিন্তু দল হিসেবে যখন আমরা এটা বিশ্লেষণ করছি, যেটাকে ছন্দের উপযুক্ত যাকে দরকার আমাদের, তখন এটাতে মাত্র 3টি ভাগে ভাগ হচ্ছে। অর্থাৎ এই 3বার আমাদের মাঝে 2বার শ্বাসবায়ু নিষ্ক্রান্ত হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের উচ্চারণের যে ঝোঁক, সেটার স্বল্পতম প্রয়াস হচ্ছে বা তা সা। অর্থাৎ বয়ের পরে একটা শ্বাসবায়ু, তায়ের পরে একটা শ্বাসবায়ু এবং সার পরে একটা শ্বাসবায়ু পড়ছে। এবং আমরা বলছি এটাকে কটা দল আছে? 3টি, বা তা সা, বা যুক্ত তা যুক্ত সা সমান 3। এইবার আমরা বলেছি শেষ পয়েন্টটি আজকের ভিডিওর, সেটি হলো যে এই দলগুলিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে আমরা বললাম হলন্ত, আর একটা স্বরান্ত। যে আমরা এটাকে হলন্ত বা স্বরান্ত না বলে অনেকেই এটাকে রুদ্ধ দল এবং মুক্ত দল বলে। রুদ্ধ দল আর মুক্ত দল, অর্থাৎ যে দল বা যে অক্ষর উচ্চারণের শেষে যেখানে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় বা অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে রুদ্ধ দল। আর মুক্ত দল হচ্ছে যে দলের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়, অর্থাৎ সেই যে ধ্বনিটি শেষে আছে তারই উচ্চারণ হয়, তাকে বলা হয়
আমরা বলি মুক্ত দল। আর ছন্দে মুক্ত দলকে সাধারণত ধরা হয় 1 মাত্রা, আর রুদ্ধ দলকে ধরা হয় 2 মাত্রা। যেমন আমি ইতোমধ্যেই যে বহু উদাহরণ দিয়েছি, তার মধ্যে একটি উদাহরণ হচ্ছে কলিকাতা, ক লি কা তা। এই যে 4টে যে দল হয়েছে, প্রত্যেকটি দলের শেষেই কিন্তু স্বরান্ত উচ্চারণ হচ্ছে, অর্থাৎ স্বরবর্ণ আসছে। যেমন স্বরধ্বনি আসছে, যেমন হচ্ছে ক অর্থাৎ অ আসছে, লি ই আসছে, কা আসছে, তা আসছে। সুতরাং এটি হচ্ছে 4টি মুক্ত দল। অর্থাৎ মুক্ত দল লেখার চিহ্ন হচ্ছে চাঁদের মতো দিয়ে অর্ধচন্দ্রাকৃতি দিয়ে সেই বর্ণের মাথায় 1 লেখা যেতে পারে, বা 1 দাঁড়ি দিতে পাওয়া যেতে পারে রোমান অক্ষরে। সংখ্যা দিয়ে 1 2 লেখা যেতে পারে। আবার রুদ্ধ দলের উদাহরণ দিচ্ছি, যেমন বিশিষ্ট পল্লী কবি জসিম উদ্দিনের একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে ধান ক্ষেত। সেই ধান ক্ষেতকে যদি আমরা দল বিশ্লেষণ করি, তাহলে এরকম হবে ধান আর ক্ষেত, ধান যুক্ত ক্ষেত। তাহলে ধান দন্তন্য, অর্থাৎ সেখানে আর স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে না। ক্ষেত, সেখানে ত বলে শেষ হচ্ছে, অর্থাৎ সেখানে আর কোনো স্বরধ্বনি আসছে না। সুতরাং এই দুটো ধ্বনি হচ্ছে এখানে, দুটো হচ্ছে রুদ্ধ দল। এবং রুদ্ধ দলকে আমরা চিহ্ন হিসেবে কি করব, যে মাথাতে ওই অর্ধচন্দ্রাকৃতি দিয়ে 2 লিখব। সংখ্যায় 2 লিখতে পারি, অথবা ডিজিট হিসেবে 2 লিখতে পারি, অথবা রোমান অক্ষরেও 2 দিতে পারি। সুতরাং এইভাবে আমরা ধ্বনি থেকে অক্ষর, অক্ষরের সমার্থক দল বা সিলেবেল, এবং সেই সিলেবেলগুলি তাদের যে সময়, অর্থাৎ যাকে পজ বলা হয়, তার যে তাকে আমরা সেটাকে বললাম দল। এই দলের মধ্যে 2টো ভাগ বললাম, মুক্ত দল এবং রুদ্ধ দল। এবং সর্বোপরি কিভাবে আমরা মুক্ত দল এবং রুদ্ধ দল নির্ণয় করব, সেটিকে করার জন্য সেই বিশেষ যে দল, তার শেষে স্বরান্ত হচ্ছে না হলন্ত হচ্ছে, স্বরবর্ণের আসছে বা স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে না ব্যঞ্জনধ্বনি হচ্ছে, এই দুটো মনে রাখতে পারলেই আমাদের ছন্দের যে প্রাথমিক যে উপাদান, সেটা আমাদের অনুমান করতে পারবো। এবং যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা এটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করা যায় এই যে সিলেবাস, যে সেমিস্টারটার যে সিলেবাস চলছে, এই সিলেবাসের সমস্ত ভিডিওগুলি আমি এখান থেকে দিতে শুরু করব। আজকে দ্বিতীয় হলো, প্রথমে একদিন দেওয়া হয়েছে, আজকে দ্বিতীয় ভিডিও প্রকাশ করা হলো বাংলা মাইনারের এই যে পরের সেমিস্টারটা, এখানে সমস্ত দেওয়া হবে। আর তোমরা সকলে ভালো থাকবে। আজ এই পর্যন্ত।